Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য কিছু কনফিউজিং ওয়ার্ডস নিয়ে এসেছি। দেখো এই ওয়ার্ডসগুলোকে সেন্টেন্সে আমরা ব্যবহার করতে গিয়ে বেশ কনফিউজড হয়ে যায়। আমরা বুঝতে পারি না কোন সেন্টেন্সে কোন অর্থে আমরা এই ওয়ার্ডগুলোকে ব্যবহার করতে পারি। আমরা বিভিন্ন ক্ষেত্রে এই ওয়ার্ডগুলোর অর্থ বিভিন্ন রকম দেখি আর তখনই আমরা কনফিউজড হয়ে যাই। তো আজকে আমরা সেরকমই কিছু ওয়ার্ড শিখব যেগুলোর অর্থ আমরা ঠিক করে জানবো আর সেন্টেন্সে আমরা কিভাবে ব্যবহার করছি সেটাও আমরা দেখব। দেখো প্রত্যেকটা ওয়ার্ডের বানান কিন্তু আলাদা থাকে কিন্তু শুনতে একই রকম লাগে আর আমরা বুঝতে পারি না কোন ওয়ার্ডটাকে কোন সেন্টেন্সে ব্যবহার করলে সঠিক হয়। তো আজকের এই ভিডিওটার পরে তোমাদের এরকম কোনো রকম কনফিউশন থাকবে না। তো আজকের ভিডিওটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম ওয়ার্ডটা হলো প্রে। প্রে, দেখো এখানে আমরা দুটো ওয়ার্ড পাই, একটা হলো PREY প্রে আর আরেকটা হলো PRAY প্রে। দেখো এখানে কিন্তু আমরা প্রায় কনফিউজড হয়ে যাই। প্রথমে আমরা দেখব PREY প্রে, যেটার অর্থ হলো শিকার। সেন্টেন্সে আমরা শিকার এই ওয়ার্ডটাকে বোঝাতে আমরা এই প্রের ব্যবহার সেন্টেন্সে করি। এক্সাম্পল দেখো আরো ভালো করে বুঝতে পারবে। সিংহটি নিঃশব্দে তার শিকারের পিছু করছিল। দেখো সেন্টেন্সে কিন্তু শিকার আছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্য লায়ন স্টকড ইটস প্রে সাইলেন্টলি। দ্য লায়ন স্টকস ইটস প্রে সাইলেন্টলি। দেখো এই সেন্টেন্সটার মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে আমরা এই প্রের অর্থ কি বোঝাতে চাইছি। আর একটা এক্সাম্পল দেখো, একটা মাকড়সা তার শিকার ধরতে একটা জাল বোনে। আ স্পাইডার স্পিনস আ ওয়েব টু ক্যাচ ইটস প্রে। আ স্পাইডার স্পিনস আ ওয়েব টু ক্যাচ ইটস প্রে। তাহলে তোমরা বুঝতে পারলে যে এই প্রের অর্থ কি আর আমরা কোন সেন্টেন্সে কোন অর্থে এটাকে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরের প্রেটা। পরের প্রেটা হলো PRAY প্রে, তার অর্থ হলো প্রার্থনা করা। আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রার্থনা করি। I wake up every morning and pray. I wake up every morning and pray. দেখো এই ধরনের সেন্টেন্সে কিন্তু আমরা অ্যান্ড এর ব্যবহার করি, কিন্তু সেন্টেন্সটা কিন্তু একই সাথে বলি। সেন্টেন্সে অর্থাৎ বাংলা সেন্টেন্সে কিন্তু আমরা এবং এর ব্যবহার করি না। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য খাবারের আগে প্রার্থনা করি। We pray before meals to express gratitude. We pray before meals to express gratitude. তাহলে তোমরা বুঝতে পারলে আমরা এই প্রেকে কিভাবে ব্যবহার করছি। পরেরটা দেখো, পরের ওয়ার্ডটা হলো ক্লোজ। ক্লোজ, দেখো এই ওয়ার্ডটাকে আমরা বিভিন্ন অর্থে ব্যবহার করে থাকি। সেন্টেন্সে কাছে বোঝাতে আমরা ক্লোজের ব্যবহার করি, আবার অন্তরঙ্গ বোঝাতেও কিন্তু আমরা ক্লোজের ব্যবহার সেন্টেন্সে করি, আবার বন্ধ করা বোঝাতেও আমরা ক্লোজের ব্যবহার সেন্টেন্সে করি। এক্সাম্পল দেখো, দোকানটা আমাদের বাড়ির কাছেই। দ্য স্টোর ইজ ক্লোজ টু আওয়ার হাউস। দ্য স্টোর ইজ ক্লোজ টু আওয়ার হাউস। দেখো এই সেন্টেন্সে কিন্তু কাছে বোঝাতে আমরা ক্লোজের ব্যবহার সেন্টেন্সে করলাম। আর একটা এক্সাম্পল দেখো, তার বোনের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক আছে, বা আমরা এটাও বলতে পারি তার বোনের সাথে তার অন্তরঙ্গ সম্পর্ক আছে। সেন্টেন্সটা কি হবে? She has a close relationship with her sister. She has a close relationship with her sister. তাহলে তোমরা বুঝতে পারলে এখানে আমরা ক্লোজকে কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখব বন্ধ করার অর্থে ক্লোজকে কি করে ব্যবহার করি। দেখো এই ব্যবহারটা আমরা সবাই জানি আর আমরা প্রায় করে থাকি। যদি আমি বলি অনুগ্রহ করে জানলাটা বন্ধ করে দাও, সেন্টেন্সটা কি হবে? প্লিজ ক্লোজ দ্য উইন্ডো। প্লিজ ক্লোজ দ্য উইন্ডো। পরের ওয়ার্ডটা হলো অ্যাড্রেস। অ্যাড্রেস, আমরা সবাই জানি এর অর্থ হলো ঠিকানা। ফর এক্সাম্পল, এখানে আপনার ঠিকানাটা লিখুন, সেন্টেন্সটা কি হবে? রাইট ইউর অ্যাড্রেস হেয়ার। রাইট ইউর অ্যাড্রেস হেয়ার। আমি তার ঠিকানা জানি না, কি হবে সেন্টেন্স? আই ডোন্ট নো হিজ অ্যাড্রেস। আই ডোন্ট নো হিজ অ্যাড্রেস। কিন্তু এই ওয়ার্ডটাকে আমরা কিন্তু ওয়ার্ব হিসাবেও সেন্টেন্সে ব্যবহার করে থাকি, যার অর্থ হলো সমাধান করা বা ঠিক করা। ফর এক্সাম্পল, আমার অবিলম্বে এই সমস্যাটার সমাধান করা প্রয়োজন। I need to address this issue immediately. I need to address this issue immediately. তাহলে তোমরা দেখতে পেলে সেন্টেন্সে আমরা কিন্তু ভার্ব হিসাবেও এই ওয়ার্ডটাকে ব্যবহার করছি। তিনি এই সমস্যাটির মূল কারণটির সমাধান করতে চান। She wants to address the root cause of the problem. She wants to address the root cause of the problem. আমার মনে হয় এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা অ্যাড্রেসকে ভার্ব হিসাবে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরের ওয়ার্ডটা।
পরের ওয়ার্ডটা হলো পিপল আর পিপল। দেখো আমরা সবাই জানি পিপল এর অর্থ হলো মানুষ বা জনসাধারণ। ফর এক্সাম্পল, অনেক মানুষ বই পড়তে পছন্দ করেন। সেন্টেন্সটা কি হবে? মেনি পিপল এনজয় রিডিং বুকস। মেনি পিপল এনজয় রিডিং বুকস। দেখো এই সেন্টেন্সে আমরা জানলাম পিপল এর এই অর্থটা। পরের ওয়ার্ডটা হলো পিউপল। পিউপল যার অর্থ হলো শিষ্য বা ছাত্র। দেখো সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে কি করে ব্যবহার করছি? ছাত্রটি ক্লাসে মনোযোগ দিয়ে শুনেছিল। সেন্টেন্সটা কি হবে? দ্য পিপল লিসেন্ড অ্যাটেন্টিভলি ইন ক্লাস। দ্য পিপল লিসেন্ড অ্যাটেন্টিভলি ইন ক্লাস। দেখো এখানে আমরা স্টুডেন্টের ব্যবহারও করতে পারি, কিন্তু তোমাদের এই ওয়ার্ডটা জানা দরকার। আর একটা এক্সাম্পল দেখো, বিদ্যালয়টিতে অনেক মেধাবী শিক্ষার্থী রয়েছে। সেন্টেন্সটা কি হবে? The school has many talented pupils. The school has many talented pupils. তাহলে তোমরা বুঝতে পারলে পিপল আর পিপলের মধ্যে কি পার্থক্য আর কোন অর্থে আমরা এই ওয়ার্ড দুটোকে সেন্টেন্সে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরের ওয়ার্ডটা। পরের ওয়ার্ডটা হলো স্টোরি। স্টোরি আমরা সবাই জানি এই ওয়ার্ডটার অর্থ হলো গল্প। ফর এক্সাম্পল, আমার ঠাকুমা আমাকে গল্প শোনাতেন। সেন্টেন্সটা কি হবে? মাই গ্র্যান্ডমাদার ইউজ টু টেল মি স্টোরিজ। মাই গ্র্যান্ডমাদার ইউজ টু টেল মি স্টোরিজ। তো এই স্টোরির অর্থ তো আমরা সবাই জানি। এবার আমরা দেখব পরের স্টোরি। পরের স্টোরিটা হলো তলা। ফর এক্সাম্পল, এই ভবনটিতে একাধিক তলা আছে। সেন্টেন্সটা কি হবে? দিস বিল্ডিং হ্যাজ মাল্টিপল স্টোরিজ। দিস বিল্ডিং হ্যাজ মাল্টিপল স্টোরিজ। দেখো এখানে কিন্তু আমরা বিল্ডিং এর তলা হিসাবে এই ওয়ার্ডটাকে ব্যবহার করছি। বিল্ডিং এর তলা বোঝাতে এই ওয়ার্ডটাকে সেন্টেন্সে ব্যবহার করছি। আর একটা এক্সাম্পল দেখো, এই তলায় প্রাকৃতিক আলোর জন্য বড় বড় জানলা রয়েছে। This story has large windows for natural light. This story has large windows for natural light. তাহলে তোমরা বুঝতে পারলে এই স্টোরির অর্থ, অর্থাৎ সেন্টেন্সে আমরা এই স্টোরিকে কি করে ব্যবহার করছি। আমার মনে হয় এটার পরে, এই এক্সাম্পল দুটোর পরে তোমাদের আর কোনো অসুবিধা হবে না এই ওয়ার্ডটাকে সেন্টেন্সে ব্যবহার করতে। এবার আমরা দেখব পরের ওয়ার্ডটা। পরের ওয়ার্ড দুটো কিন্তু খুবই কনফিউজিং। পরের ওয়ার্ড দুটো হলো ইটস আর ইটস। একটার মধ্যে অ্যাপোস্ট্রফি আছে আর একটার মধ্যে অ্যাপোস্ট্রফি নেই। অর্থাৎ একটার মধ্যে কমা আছে আর একটার মধ্যে কমা নেই। আমরা সবার আগে যেটা দেখব সেটার ভেতরে কোনো অ্যাপোস্ট্রফি নেই। এই ইটস এর অর্থ হলো এটার। যখন কোনো জিনিস কারো অধিকারে থাকে তখন আমরা এই ওয়ার্ডটার ব্যবহার সেন্টেন্সে করি। এক্সাম্পল দেখো, আরো ভালো করে বুঝতে পারবে। শরৎকালে গাছটা তার পাতা ঝরায়, বা আমরা এটাও বলতে পারি শরৎকালে গাছটা তার পাতা ছড়িয়ে দেয়। সেন্টেন্সটা কি হবে? The tree shed its leaves in autumn. The tree shed its leaves in autumn. দেখো এখানেও কিন্তু আমরা ইটস এর ব্যবহার সেন্টেন্সে করেছি। এটা বোঝাতে যে এটার পাতা ঝরিয়ে দেয়, অর্থাৎ পাতাগুলো তার দখলে ছিল, এখন সে পাতাগুলো ঝরিয়ে দিচ্ছে। তো এরকমটা বোঝাতেই কিন্তু আমরা সেন্টেন্সে ইটস এর ব্যবহার করছি। আর একটা এক্সাম্পল দেখো, চাঁদ তার স্নিগ্ধ আলো চারিদিকে ছড়িয়ে দেয়। The moon spreads its soft light all around. The moon spreads its soft light all around. তাহলে তোমরা বুঝতে পারলে এই ইটস এর অর্থ, অর্থাৎ এই ইটস কে আমরা সেন্টেন্সে কিভাবে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরের ইটসটা। দেখো এই ইটস এর ভেতরে কিন্তু অ্যাপোস্ট্রফি রয়েছে, অর্থাৎ একটা উপরের দিকে ছোট্ট কমা রয়েছে। এর অর্থ হলো ইট ইজ, অর্থাৎ ইহা হয় বা এটা। দেখো সেন্টেন্সে এই ওয়ার্ডটাকে আমরা কিভাবে ব্যবহার করছি। যদি আমি বলি অন্যদের প্রতি সদয় হওয়াটা গুরুত্বপূর্ণ, এই সেন্টেন্সটাতে কিন্তু আমরা এই ইটস এর ব্যবহার করব। সেন্টেন্সটা কি হবে? ইট ইজ ইম্পর্টেন্ট টু বি কাইন্ড টু আদার্স। ইট ইজ ইম্পর্টেন্ট টু বি কাইন্ড টু আদার্স। আমরা সেন্টেন্সে এটাকে এভাবে বলে থাকি, ইটস ইম্পর্টেন্ট টু বি কাইন্ড টু আদার্স। আর তোমরা এটা দেখেই কনফিউজড হয়ে যাও। পরের ওয়ার্ড দুটো হলো বিসাইড আর বিসাইডস। দেখো এই ওয়ার্ড দুটো নিয়েও আমরা বেশ কনফিউজড হয়ে যাই। প্রথম ওয়ার্ডটা হলো বিসাইড, যার অর্থ হলো পাশে। যখন আমরা কোনো কিছুর পাশে বোঝাবো তখন আমরা এই ওয়ার্ডটার ব্যবহার সেন্টেন্সে করব। ফর এক্সাম্পল, বিড়ালটা জানলার পাশে বসেছিল। দ্য ক্যাট স্যাট বিসাইড দ্য উইন্ডো। দ্য ক্যাট স্যাট বিসাইড দ্য উইন্ডো। তাহলে তোমরা বুঝতে পারলে এখানে বিসাইডের অর্থটা কি, অর্থাৎ কোন অর্থে আমরা এই বিসাইডকে ব্যবহার করছি। যদি আমি বলি সে তার বন্ধুর পাশে দাঁড়িয়েছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? শি স্টুড বিসাইড হার ফ্রেন্ড। শি স্টুড বিসাইড হার ফ্রেন্ড। দেখো সেন্টেন্সটা পাস্ট টেন্সে আছে বলে আমরা ভার্বটাকে পাস্ট ফর্মে ব্যবহার করছি। তাহলে তোমরা বুঝতে পারলে এই বিসাইডের অর্থ। এবার আমরা দেখব বিসাইডস, অর্থাৎ বিসাইডসকে আমরা কোন অর্থে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। দেখো বিসাইডস এর অর্থ হলো ছাড়াও,
কোনো কিছু ছাড়াও বা কোনো কিছুর পাশাপাশি। ফর এক্সাম্পল, গণিত ছাড়াও সে ইংরেজিতে পারদর্শী। Besides math, she excels in English. Besides math, she excels in English. পরের দুটো কনফিউজিং ওয়ার্ডস হলো অ্যাডাপ্ট আর অ্যাডাপ্ট। দেখো, প্রথম অ্যাডাপ্টের অর্থ হলো মানিয়ে নেওয়া, অর্থাৎ যে অ্যাডাপ্টের মধ্যে এ আছে সেটার অর্থ হলো মানিয়ে নেওয়া। ফর এক্সাম্পল, পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের মানিয়ে নেওয়া দরকার। We need to adapt to the changing circumstances. We need to adapt to the changing circumstances. তাহলে তোমরা বুঝতে পারলে এই অ্যাডাপ্টের অর্থ। এই অ্যাডাপ্টের অর্থ হলো মানিয়ে নেওয়া। আরেকটা অ্যাডাপ্টের অর্থ হলো দত্তক নেওয়া বা গ্রহণ করা। ফর এক্সাম্পল, তারা একটা সন্তান দত্তক নিতে চাইছেন। They are looking to adopt a child. They are looking to adopt a child. আরেকটা এক্সাম্পল দেখো, আমাদের একটি স্বাস্থ্যকর জীবনধারা গ্রহণ করা দরকার। We need to adopt a healthy lifestyle. We need to adopt a healthy lifestyle. প্রথম ওয়ার্ডটা হলো affect, affect, যার অর্থ হলো প্রভাবিত করা। ফর এক্সাম্পল, ঘুমের অভাব আমাদের মেজাজকে প্রভাবিত করতে পারে। Lack of sleep can affect our mood. Lack of sleep can affect our mood. পরের ওয়ার্ডটা হলো এফেক্ট, এফেক্ট, যার অর্থ হলো প্রভাব। সেন্টেন্স দেখো, এই অর্থটা আরো ভালো করে বুঝতে পারবে। ইতিবাচক চিন্তা মনের ওপর একটি শক্তিশালী প্রভাব ফেলতে পারে। এই সেন্টেন্সটাতে কিন্তু আমরা এফেক্টের ব্যবহার করব। সেন্টেন্সটা কি হবে? পজিটিভ থিঙ্কিং ক্যান হ্যাভ আ পাওয়ারফুল এফেক্ট অন মাইন্ড। পজিটিভ থিঙ্কিং ক্যান হ্যাভ আ পাওয়ারফুল এফেক্ট অন মাইন্ড। এবার আমার মনে হয় তোমরা খুব ভালো করে বুঝতে পারলে এফেক্ট আর এফেক্টের মধ্যে কি পার্থক্য। তো এই ছিল কিছু কনফিউজিং ওয়ার্ডস। আমার মনে হয় আজকের এই ভিডিওটার পরে এই ওয়ার্ডগুলো নিয়ে তোমাদের কোনো অসুবিধা থাকবে না। এই ওয়ার্ডগুলো দিয়ে আরো সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে প্র্যাকটিস করো। তো এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.